আমার 142টা মামলা ছিল। আর আমরা যারা আসছি আমাদের ক্ষমতাটা হলো এখানে আমরা আঙুল রাখতেছি যে আমাদের ক্ষমতা হলো এই পর্যন্ত। শুধু বাংলাদেশের সাথে কথা বলে বেরোতে পারবেন না, আপনাকে অন্য জায়গায় কথা বলে তারপরে বের হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো, আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো। শক্তিমান যারা তারা ছিঁড়ে বের হয়ে যায়, দুর্বল যারা আটকা পড়ে যায়। ওই পেপারটা আমার হাত ধরে বলতেছে, ওই পেপারটা শক্তি হলো এই পর্যন্ত। আমার হাত ধরে বলতেছে এই পর্যন্ত। সংবিধান সংস্কার এবং অন্যান্য সংস্কারে আমাদের যত বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন, তার চেয়ে আমরা যারা এখানে আছি, আমরা মানুষের প্রতিনিধিত্ব করি, জনগণের প্রতিনিধিত্ব করি, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যারা প্রতিনিধিত্ব এখন করছেন, তাদের ব্যক্তিগতভাবে আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা সংস্কারগুলো অত্যন্ত অনিবার্য। কারণ মাননীয় আইন উপদেষ্টা একটা কথা বলে গিয়েছেন, আমি এই কথাটা সূত্র ধরে আমার নিজের কথাটা এই কারণে বলছি। আমার 142টা মামলা ছিল, মামলাগুলো 7 মাসে জামিন হয়েছে। আমার 4.5 বছর পর আমাকে বের হতে হয়েছে এবং 3 বার বের হওয়ার পর 4র্থবার যখন আমি জেল থেকে বের হই, তখন বিভিন্ন গোয়েন্দা সংস্থা যখন আমাকে গাড়িতে তোলে, তখন এই মাননীয় আইন উপদেষ্টা মহোদয় যেটা বললেন যে অনেক ক্ষমতা আছে, সেই অনেক ক্ষমতা কিন্তু আমি নো অ্যারেস্ট নো হ্যারেস একটা পেপার আমার কাছে ছিল। আইনজীবী আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি এটা সাথে নিয়ে বের হবেন। আপনাদের এটা এই জন্য বলে রাখি যে সংবিধান, তারপরে জাস্টিস, চিফ জাস্টিস, এই জায়গাগুলো যত গুরুত্বপূর্ণ, তার চেয়ে আমাদের রাষ্ট্রের নির্বাহী জায়গাটা তার চেয়েও গুরুত্বপূর্ণ, তার চেয়েও গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রটাকে আসলেই রাষ্ট্র তার জায়গায় ধারণ করে কিনা। তার দুটো কথা খুব বলা প্রয়োজন মনে করছি। আমি যখন গাড়িতে উঠি, আমার শ্রদ্ধেয় শহীদুল আলম ভাই, আমি বের হওয়ার পর আমি দেখা করে একবার কথা বলেছি, আমি জানি না শহীদুল আলম ভাই মনে আছে কিনা, বলেছিলাম যে আমি এক হাতে আমার একটা কোরআন শরীফ ছিল, কিচ্ছু নিয়ে বের হয়নি, কারণ তখন আমার অজানা আতঙ্ক ছিল যে আদৌ বের হয়ে বাসায় বসতে পারবো কিনা। এক হাতে শুধুমাত্র একটা কোরআন শরীফ নিয়েছি, যেটা আমি ওখানে পড়াশোনা করেছি, আন্ডারলাইন করেছি, রিমার্ক করেছি, আর এক হাতে আমার সেই নো অ্যারেস্ট নো হ্যারেজের পেপারটা ছিল। আমি এক পা জেল গেট থেকে বের হতে পারিনি, অর্থাৎ 4th টাইম যখন আমি বের হচ্ছি, 3 টার্ম তো আমাকে নিয়েই গেছে, এবং 4th টাইম যখন বেরোচ্ছি তাও আমার শ্বশুর ইন্তেকাল করেছেন, ডেথ সার্টিফিকেট দিয়ে তারপর আমাকে বের হতে হয়েছে। এবং বের হওয়ার সময় তারা আমাকে গাড়ি তুলছে, সমস্ত এজেন্সি লোকে গাড়ি তুলে চোখ বেঁধেছে। আমি এটা রাষ্ট্রের কাছে এই জন্য বলছি, এখানে রাষ্ট্রের মানুষেরা আছেন, আপনারা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, যে সংবিধান কত গুরুত্বপূর্ণ, আমাদের আইন অঙ্গন কত গুরুত্বপূর্ণ। আমার কাছে যখন নো অ্যারেস্ট নো হ্যারেজের পেপারটা আছে, আমি ওদেরকে হাত চোখ বাঁধার সাথে সাথে আমি বললাম যে ভাই, আমি তো জামিনে বের হয়েছি, আমাকে এখন চোখ বাঁধবেন কেন, কোনো মামলা থাকলে নিয়ে চলো। আমি বললাম যে আমার কাছে একটা পেপার আছে, একটু যদি দেখেন। ওনারা সাথে সাথে আমার চোখ বাঁধা আমার পেপারটা সাথে নিলেন, নিয়ে বললেন যে মাসুদ ভাই সবই তো বুঝেন আপনারা। আমি বললাম আমি তো সব বুঝি না, একটু যদি বলেন। তো বললো যে শোনেন, আপনার হাতে যে পেপারটা আছে, ওই পেপারটা, আমার হাত ধরে বলতেছে ওই পেপারটা শক্তি হলো এই পর্যন্ত। আমার হাত ধরে বলতেছে এই পর্যন্ত। আর আমরা যারা আসছি আমাদের ক্ষমতাটা হলো এখানে আমরা আঙুল রাখতেছি যে আমাদের ক্ষমতা হলো এই পর্যন্ত। আমি আজকে এখানে আইন উপদেষ্টা মহোদয় থাকলে ওনার কাছে খুব বিনয়ের সাথে জানতে চাইতাম যে এই যে আমাদের এত ক্ষমতা, এত ক্ষমতা দেয়া আছে, তাহলে আমাদেরকে আটকালো কোথায়? আমরা কোথায় নাগরিক হিসেবে আটকে গেলাম 15 বছর? কোথায় আমাদেরকে চোখ বেঁধে রাখা হলো? 4 দিন আমাকে আটকে রাখা হলো শুধু নতুন মামলা খোঁজার জন্য। আমি শুধু আমার কথাগুলো বলার জন্য বা আমার কাহিনী শোনানোর জন্য আমি এটা বলছি না, বলছি যে আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা, এইসবের যদি মন মগজ থেকে পরিবর্তন না আসে, কাগজে কলমে আজকে যা এখানে উল্লেখ করা হয়েছে সবই গুরুত্বপূর্ণ। সেইখানে আমরা তখন বলতাম যে আমরা প্রায় শুনি যে সংবিধান হচ্ছে একটা মাকড়সার জালের মতো, আইন হচ্ছে একটা মাকড়সার জালের মতো। শক্তিমান যারা তারা ছিঁড়ে বের হয়ে যায়, দুর্বল যারা আটকা পড়ে যায়। আমাদেরকে তো 17 বছর সেই দুর্বল মানুষ হিসাবে সেখানে আটকে রাখা হয়েছে, আমরা তো বেরোতে পারি না। সবই তো ছিল, নো অ্যারেস্ট নো হ্যারাসমেন্ট ছিল, হাইকোর্টের পেপার। আমি দেখালাম তাকে, বলে যে ওটা এই পর্যন্ত, আমাদের ক্ষমতা এই পর্যন্ত। শুধু এটি শেষ কথা নয়, আরেকটা কথা না বললে আমার সেই সময়ের কষ্টের কথাটা জাতির সামনে তুলে ধরা অন্ধকারে থেকে যাবে। তখন একজন আমাকে কানে কানে বলল, মাসুদ ভাই, আপনার বের হওয়াটা শুধু এই দেশের সাথে সম্পর্কিত নয়,
আমাদের জনতা এখন যে স্লোগান তুলেছে, একটা রাষ্ট্রের কথা বলে আরেকটা আমাদের দেশের কথা বলে, ঢাকা না দিল্লি, এই কথা কেন বলে? বলার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমাকে বলা হলো আপনি শুধু বাংলাদেশের সাথে কথা বলে বের হতে পারবেন না, আপনাকে অন্য জায়গায় কথা বলে তারপরে বের হওয়ার সিদ্ধান্ত নিতে হবে। দিস ইজ সিনারিও। এই জায়গাগুলো কিন্তু আমরা অতিক্রম করে এসেছি।